বলে যেই না রুম থেকে বেরিয়ে আসব তখন প্রেমা যেটা করল সেটা আমি কখনো কল্পনাও করতে পারি নাই। আমি বের হয়ে আসতেই প্রেমা আমাকে জড়িয়ে ধরে ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিল। আমি তাকে ছাড়তে চাইছি, কিন্তু প্রেমা আমাকে জোর করে কিস করতে লাগল। অনেক জোরাজুরি করে 2 মিনিট পর প্রেমার থেকে ছাড়া পেলাম। প্রেমা তুমি এটা কি করলে? তুমি ভুলে যেও না আমি তোমার শিক্ষক। প্রেমা আমি নিজেকে কন্ট্রোল করতে পারি নাই আপনার ঠোঁটের দিকে তাকিয়ে। তাই বলে তুমি আমাকে এভাবে কিস করবে? প্রেমা করেছি, বেশ করেছি, কারণ আমি আপনাকে ভালোবাসি। তুমি এ কারণে আমাকে বাসায় এসে তোমাকে পড়াতে বলছো? প্রেমা ঠিক ধরেছেন। তুমি এরকম করলে আমি তোমাকে পড়াতে আসব না। প্রেমা সেটা আপনি কখনো করবেন না স্যার। মানে তুমি কি বলতে চাও? প্রেমা মানে হলো আপনি আমাকে ভালোবাসেন। তুমি এটা ভুল ভাবছ। আমি তোমাকে ভালোবাসি না। মনে মনে বললাম, তোমাকে তো প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি। প্রেমা যদি আপনি আমাকে ভালো না বাসতেন তাহলে আমার এরকম অত্যাচার সহ্য করতেন না। তুমি আমার ছাত্রী, তাই তোমাকে কিছু বলি না। আমি জানি তুমি এসব আবেগে করছো, কিছুদিন পর এমনে ঠিক হয়ে যাবে। প্রেমা আমি এসব আবেগে করছি না। আচ্ছা আপনি আমার চোখের দিকে তাকিয়ে বলুন তো, আপনি আমাকে পছন্দ এবং ভালোবাসেন না? তুমি একটু বেশিই কথা বলছো। তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে পড়তে বসো। প্রেমা এখন কথা ঘুরাচ্ছেন কেন? সত্যি করে বলুন তো, আপনি আমাকে মনের কথা খুলে বলছেন না কেন? আমি তোমাকে ভালোবাসি না, তারপরেও তুমি কেন এমন করছো? আমি কিন্তু এখন চলে যাব। প্রেমা ঠিক আছে, আমি জামা কাপড় চেঞ্জ করছি, আপনি বাহিরে গিয়ে দাঁড়ান। আমি আর কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে আসলাম। মনে মনে বললাম, খাচ্ছুনি আমার মনের কথা কিভাবে বুঝতে পারল। কিছুক্ষণ পর প্রেমা রুমে যেতে বলল। রুমে গিয়ে দেখি প্রেমা পড়ার টেবিলে বসে আছে। আমি একটা বই হাতে নিয়ে তাকে পড়াতে লাগলাম। প্রেমা তো পড়ছে না, সারাক্ষণ আমার দিকে তাকিয়ে আছে। কোনো রকম পড়ায় তার আব্বুকে বলে বাসা থেকে বেরিয়ে আসলাম। পড়াতে পড়াতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। কিছুক্ষণ পর বাসায় চলে আসলাম। বাসায় এসে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখি মোবাইল বাজতে আছে। মোবাইল হাতে নিয়ে দেখি আননোন নাম্বার। 2-3 রিং হওয়ার পর ধরলাম। তখন ওই পাশ থেকে একটা মেয়েলি কণ্ঠে বলল, প্রেমা আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ঠিকমতো বাসায় গেছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। মায়ের বাসায় আসলাম। এখন বলো আমার নাম্বার কোথায় পেয়েছ? প্রেমা আপনার মোবাইল থেকে নিয়েছি স্যার। আমার মোবাইল তো আমার সাথেই ছিল, তুমি কিভাবে নিলে? প্রেমা আরে আমি যখন জামা কাপড় চেঞ্জ করব তখন আপনি মোবাইল আমার রুমে রেখে বাহিরে গেছেন, তখন আপনার মোবাইল থেকে নাম্বার নিছি। কিন্তু আমার মোবাইল তো লক করা ছিল, তুমি নিলে কেমন করে? প্রেমা স্যার আপনি কি নাম দিয়ে মোবাইল লক করছেন সেটা আমি জানি, এখন বলেন আমার নাম দিয়ে লক করছেন কেন এবং আমার ছবি মোবাইলে সেভ করে রেখেছেন কেন? এই যা, প্রেমা তাহলে সবকিছু জেনে গেছে। আসলে একদিন লুকিয়ে প্রেমার একটা ছবি তুলছি, সেটা মোবাইলের সামনে সেভ করে রেখেছি, আর প্রেমার নাম দিয়ে মোবাইল লক করছি। তখন আমি বললাম, আচ্ছা তাহলে তুমি আমাকে বলো, তুমি জানলে কেমন করে আমি যে তোমার নাম দিয়ে লক করে রেখেছি? প্রেমা আমার ছবি প্রোফাইলে দেখে বুঝতে পারলাম আপনি আমাকে ভালোবাসেন।
তখন লক খুলতে প্রথমে আপনার নাম দিছি, কিন্তু কোনো কাজ হলো না। তার মনে মনে বলি, আমার নাম দিয়ে দেখি। তখন আমার দেওয়ার সাথে সাথে লক খুলে গেল। এই তো যখন ভালোবাসেন, তাহলে বলছেন না কেন? আমি আসলে তোমাকে প্রথম যেদিন দেখি, সেদিন তোমাকে ভালোবেসে ফেলেছি। পরে ভাবলাম তুমি আমার ছাত্রী, এটা কি তোমার আব্বু আম্মু মেনে নিবে? তাই তোমাকে বলি নাই। আজ পর্যন্ত কোনো মেয়েকে আমার ভালো লাগে নাই। একমাত্র তোমাকে দেখে আমার অনেক ভালো লাগে। প্রেমা, প্লিজ আপনি আমার সাথে একটা বার দেখা করতে পারবেন? আমি কিছুক্ষণ আগেই তো তোমার বাসা থেকে আসলাম, এখন আবার কেন যাব? প্রেমা, আসলে দেখতে পাবেন। প্লিজ আপনি না করবেন না। আমি যদি তোমার আব্বু আম্মু কিছু বলে, তখন কি বলবো? প্রেমা, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আমি দরজার সামনে আপনার জন্য অপেক্ষা করব। আর আমি আব্বু আম্মুকে অন্য কিছু বলে মানিয়ে নিব। আমি ঠিক আছে, আমি আসছি। এই বলে ফোন কেটে দিলাম। তারপর একটা জামা গায়ে দিয়ে খালার কাছে বলে বাসা থেকে বেরিয়ে আসতে মোবাইলটা বেজে উঠল। মোবাইলের দিকে তাকিয়ে দেখি রাফি ফোন করছে। তখন আমি কল রিসিভ করে বললাম, আমি বলো রাফি। রাফি ভাই, আপনি একটু আমাদের সাথে দেখা করতে পারবেন? অনেক জরুরি কথা আছে। আমি কি কথা বলো? রাফি ভাই, কথাগুলো সামনাসামনি বললে ভালো হবে। আমি ঠিক আছে, তুমি লোকেশন ট্যাগ করো, আমি আসছি। রাফি ঠিক আছে ভাই। আমি ফোনটা কেটে দিয়ে প্রেমাকে ফোন দিলাম। প্রেমা কল রিসিভ করার পর আমি বললাম, প্রেমা প্লিজ তুমি রাগ করো না। আমার হঠাৎ একটা কাজে এক জায়গায় যেতে হবে। তোমার সাথে কালকে বিকালে পড়ার সময় দেখা হবে। প্রেমা আচ্ছা ঠিক আছে। এ বলে প্রেমা কল কেটে দিল। আমি জানি প্রেমার মনটা খারাপ হয়ে গেছে। কি করব আমি যে কাজে আসছি, সেটা শেষ তো করতে হবে। আমি মোবাইলের লোকেশন দেখে রাফির জায়গায় মতো চলে আসলাম। আমি গিয়ে দেখি রাফি আর নাজিম এবং তাদের সাথে কিছু লোক দাঁড়িয়ে আছে। আমি তাদের সামনে যাওয়ার পর আমাকে সালাম দিল। তখন রাফি বলল, রাফি ভাই, আপনি যাকে খুঁজতে এসেছেন, তাকে আমরা পেয়ে গেছি। আপনার কথা মতো আমরা হাসপাতালের ভিতরে ছদ্মবেশে ঢুকেছি। জীবনের কেবিনের সামনে গিয়ে দরজা হালকা সরিয়ে ওই লোকটাকে দেখলাম, জীবনের সাথে কথা বলছে। ওই লোক রনির সাথে হাসপাতালে ঢুকেছে। পরে যে দুইটা গাড়ি এসেছে, ওই দুটো খালি গাড়ি ছিল এবং ওই লোকটার ছিল। এখানে আপনাদের ওই লোকটার নাম বলছি না, কারণ তাকে সামনাসামনি ধরার পর নাম বলবো। তাই কথায় কথায় ওই লোকটা বললাম। তো যাই হোক, গল্পে আসি। আমি এখন ওরা কোথায়? নাজিম ভাই, আমরা ওই লোকটাকে দেখার পর হাসপাতাল থেকে বাহিরে চলে আসি। তারপর বের হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পর রনি সহ ওই লোকটা বেরিয়ে আসলো। আমরা ওদের পিছু নিই। হঠাৎ তারা এই জায়গায় আসার পর হেলিকপ্টারে করে কোথায় যেন চলে যায়। আমি সাথে কি রনি গেছে? নাজিম না ভাই, রনি ওর লোক নিয়ে বাসায় ফিরে গেছে। আমি আচ্ছা ঠিক আছে, তোমরা একটু সেফে থেকো, যা করার আমি করতেছি। আমি বাসায় যাচ্ছি। কোনো খবর পেলে আমাকে জানাবে। রাফি ওকে ভাই। তাদের থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে একজনের সাথে কিছু কথা বলে প্রেমাকে ফোন দিলাম। কিন্তু প্রেমার মোবাইল বন্ধ বলছে। মনে হয় আমার ওপরে রাগ করে মোবাইল বন্ধ করে রেখেছে। দেখতে দেখতে 15 দিন চলে গেল।
প্রেমা এখন আমার সাথে কথা বলে না, আমাকে এড়িয়ে চলে। কিন্তু কোনো মেয়ের সাথে কথা বললে চোখ মুখ লাল করে ফেলে। আমি জানি প্রেমা আমার ওপর অভিমান করে আছে, আর আমিও বেশি জোর করছি না, কারণ সামনে তাদের পরীক্ষা চলে এসেছে। প্রেমা এখন পড়ালেখায় মন দিচ্ছে। পরীক্ষা শেষ হোক, তারপর ওকে সবকিছু খুলে বলবো। হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠল। আমি মোবাইলটা রিসিভ করার পর ওই পাশ থেকে বলল, ও পাশ রাসেল, ওই সালাকে খুঁজে পেয়েছি। এখন কি তাকে ধরব? আমি, না, রনি আর ওকে একসাথে ধরব। এখন কিছু করা যাবে না, আগে পরীক্ষা শেষ হোক, তারপর অ্যাকশনে যাব। ও পাশ, ঠিক আছে, তুই যেটা বলবি সেটাই হবে। এখন কি করিস? আমি খাওয়া দাওয়া করে রুমে এসে বিছানায় শুয়ে মোবাইল টিপতে আছি। ও পাশ, ঠিক আছে, তুই ভালো থাকিস, পরে কথা হবে। আমি, ওকে, তুইও ভালো থাকিস, আল্লাহ হাফেজ, এই বলে ফোন কেটে দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন কলেজ গেট দিয়ে ঢুকে ভিতরে গিয়ে দেখি প্রেমা একটা ছেলের সাথে দাঁড়িয়ে হেসে হেসে কথা বলছে। এটা দেখে বুকের বাম পাশে কামড় দিয়ে উঠল। প্রেমা আমাকে দেখে ওই ছেলের হাত ধরে কথা বলছে। আমি ওদের থেকে চোখ সরিয়ে অফিস রুমে চলে গেলাম। প্রিন্সিপাল স্যারের সাথে কিছুক্ষণ কথা বলে ক্লাসে চলে আসলাম। ক্লাসে ঢুকে দেখি প্রেমা আর ওই ছেলে একসাথে বসে হেসে হেসে কথা বলছে। আমি ক্লাসে ঢুকার পর ওই ছেলেটা তার সিটে গিয়ে বসল। আমি কোনো কথা না বলে পড়াতে শুরু করলাম। ও, আপনাদের তো একটা কথা বলতে ভুলে গেছি। প্রেমাকে পরের দিন পড়াতে যাওয়ার পর প্রেমা আমাকে আসতে মানা করে দিছে। আর আমার জন্য ভালো হয়েছে। তাকে পড়াতে গেলে আমি কাজের কথা ভুলে যাই। আমি এর ফাঁকে প্রায় কাজটা এগিয়ে ফেলছি। শুধু এখন সময়ের অপেক্ষা। পড়ার ফাঁকে ফাঁকে প্রেমার দিকে তাকিয়ে দেখি, কিন্তু প্রেমা আমার দিকে তাকাচ্ছে না। তার মানে কি প্রেমা আমাকে এখন আর ভালোবাসে না? আমাকে কলেজ ছুটি হওয়ার পর প্রেমার সাথে কথা বলতে হবে। কোনো রকম ক্লাস শেষ করে বেরিয়ে আসলাম। তারপর আরও অন্য ক্লাসগুলো শেষ করলাম। কলেজ ছুটি হওয়ার পর বাহিরে আসার পর দেখি প্রেমা আর ওই ছেলেটা বেরিয়ে আসতে আছে। তখন আমি তাদের সামনে গিয়ে বললাম, আমি, প্রেমা, তোমার সাথে আমার কিছু কথা আছে। ওই ছেলে বলল, স্যার, আমি কি থাকব নাকি চলে যাব? আমি, তুমি চলে যাও। ওই ছেলে বলল, ঠিক আছে প্রেমা, তুমি থাকো, আমি বাসায় গেলাম। প্রেমা, না ফারহান, দুজনে একসাথে যাব। স্যার, আপনি কি কথা বলবেন বলুন। আমি তোমার সাথে একা কথা বলতে চাই। প্রেমা, স্যার, আমার হাতে সময় নেই, আমার বাসায় যেতে হবে, আপনি তাড়াতাড়ি বলুন। আমি, ঠিক আছে, যেহেতু তোমার তাড়া আছে তাহলে আর বলবো না, তুমি যেতে পারো। প্রেমা আর কোনো কথা না ফারহানের সাথে কলেজ থেকে বেরিয়ে গাড়ি নিয়ে বাসায় চলে গেল। প্রেমার কথাগুলো শুনে অনেক কষ্ট পেলাম। আমি আর দাঁড়িয়ে না থেকে বাসায় চলে আসলাম। কোনো রকম আজকের দিনটা শেষ করলাম। পরের দিন কলেজ গেট দিয়ে ঢুকে সামনে যেটা দেখলাম সেটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। তোমার চিঠি পড়তো যদি আমার বাবার হাতে, ঘরের বাইরে আমাকে আর দিত নাকো যেতে। এবার তুমি রাগ করো নাকো ভঙ্গি। আজই তোমায় নিয়ে যাব দেখতে অমর সঙ্গী। তোমায় আমি ভালোবাসি বলতে পাইল আজ। মনে বহু সাহস ভরে চিঠি দিলাম আজ। পরের দিন কলেজ গেট দিয়ে ঢুকে সামনে যেটা দেখলাম সেটার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। আরে আপনারা খারাপ কিছু ভাববেন না। আমি দেখি ফারহান একটা গোলাপ ফুল নিয়ে প্রেমার সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করতে আছে।
আমি দূরে দাঁড়িয়ে প্রেমার রিয়েকশন দেখছি। দেখি প্রেমা কি করে। আমি মনে করছি প্রেমা ফুল নিবে না, কিন্তু আমার ধারণা ভুল ছিল। প্রেমা ফারহানের কাছ থেকে ফুলগুলো নিল। তারপর প্রেমা যেটা করল সেটা দেখে আমি পুরো অবাক হয়ে গেলাম। প্রেমা গোলাপ ফুল হাতে নিয়ে একটা চুমু খেল। তারপর ফারহানের হাত ক্লাসের ভিতরে চলে গেল। তার মানে প্রেমা এখন আমাকে ভালোবাসে না। আমি মনে করছি প্রেমা আমার ওপর অভিমান করে, আমাকে কষ্ট দেওয়ার জন্য এমন করছে। কিন্তু না, প্রেমা এখন আমাকে আর ভালোবাসে না। ঠিক আছে, প্রেমা যখন আমার সাথে সুখী না, তাহলে তাকে আর জোর করব না। আমার কাজটা শেষ হলে এই এলাকা থেকে চলে যাব। আমি আর দাঁড়িয়ে না থেকে অফিস রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর ক্লাসে চলে আসলাম। মনটা অনেক খারাপ হয়ে গেল। আমাকে দেখে সবাই দাঁড়িয়ে সালাম দিল। তারপর সবাইকে পরীক্ষার জন্য কিছু নোট দিলাম এবং সবাইকে বুঝিয়ে দিলাম পরীক্ষা আরো 2 দিন পরে। প্রেমা আমার দিকে একটা বার তাকালো না। কোনো রকম ক্লাসটা শেষ করে অফিস রুমে চলে আসলাম। দেখতে দেখতে পরীক্ষার আজকে শেষ দিন। প্রেমা আমার সাথে আর কথা বলে নাই। সব সময় ওই ফারহানের সাথে কথা বলতো। সবার পরীক্ষা শেষ হওয়ার পর বাহিরে এসে দেখি 4-5টা গাড়ি কলেজের ভিতরে ঢুকল। তারা আর কেউ নয়, রনি মাস্তান এবং ফাহাদ মাস্তান। এবার আপনাদের বলি, আমি যার খোঁজে এখানে এসেছি সে হচ্ছে ফাহাদ মাস্তান। ওকে মারার জন্য এই এলাকায় আসা। কি করেছে ফাহাদ মাস্তান তা কিছুক্ষণ পরে জানতে পারবেন। আমি রনি এবং ফাহাদের সাথে আরো 2টা ছেলেকে দেখে একটা মুচকি হাসি দিলাম। তারা আর কেউ নয়, রাফি এবং নাজিম। রনি আর ফাহাদকে দেখে কলেজের সকল ছাত্রছাত্রী এক জায়গায় দাঁড়িয়ে দেখতে লাগল। সবার ভিতরে ভয় ঢুকে গেছে। আমি তাদের সামনে যাওয়ার পর রনি বলল, রনি, তুই কি মনে করেছিস আমি তোকে ধরতে পারবো না? শুনেছি তুই নাকি আমার চাচাতো ভাই ফাহাদকে মারতে এসেছিস। তখন ফাহাদ মাস্তান বলল, ফাহাদ, তুই আমাকে মারতে আসলি কেন? আমি তোর কি ক্ষতি করেছি? আজ থেকে 6 মাস আগে তুই একটা পরিবারকে সবার সামনে গুলি করে মারছিস। সেটা কি তোর মনে আছে? ফাহাদ, মনে আছে। ওই রফিকের কাছে চাঁদা চাইতে গেলে আমার গালে থাপ্পড় মারে। তাই ওকে এবং ওর পরিবারকে রাস্তার মাঝখানে গুলি করে হত্যা করি। আমি তোকে আইন কিছু করে নাই। ফাহাদ, এই ফাহাদের নাম শুনলে এমপি মন্ত্রী ভয় কাঁপে। আর তুই বলছিস আইন কিছু করে নাই? ও তাই নাকি? কিন্তু আজকে তোকে আমার হাত থেকে কে বাঁচাবে? তুই জানিস রফিক কে? উনি হচ্ছে আমার বাবার বন্ধু। আমার সাথে অনেক দুষ্টুমি করত। আমি ওনার সাথে বন্ধুর মতো চলাফেরা করছি। আর তুই টাকার জন্য ওনার পরিবার সহ মেরে ফেললি। যখন শুনেছি প্রশাসন তোকে কিছু করে নাই, তখন আমি এই কলেজে ছদ্মবেশে ঢুকি, একমাত্র তোকে মারার জন্য। তুই এখনো আমার আসল পরিচয় জানিস না, আমি কে? ফাহাদ, তাই নাকি? তাহলে বল, তুই কে? সেটা কিছুক্ষণ পর জানতে পারবি। আগে তোদের একটু কেলমা দেখাই। রাফি এবং নাজিম, তোরা এদিকে আয়। আমার কথা শুনে রাফি এবং নাজিম আমার পাশে এসে দাঁড়ালো। রনি আর ফাহাদ শুধু চেয়ে আছে। তখন আমি আবার তাদের বললাম, তোরা জানিস ওরা কারা? ওরা হচ্ছে আমার লোক। আমি ওদের বলেছি তোদের সাথে অভিনয় করে ঢুকতে এবং তোদের সব খবর আমাকে দেওয়ার জন্য। রনি, কি ওরা তোর লোক?
তার মানে এতদিন আমাদের অবৈধ ব্যবসা সব তুই ধ্বংস করছিস। আজকে তোদের কেউ বাঁচাতে পারবে না আমাদের হাত থেকে। ওই তোরা দাঁড়িয়ে দেখছিস কি? ওদের মেরে ফেল। এই বলে যেই না রনির লোক আমাদের মারতে আসবে, তখন দুইটা হেলিকপ্টার ওপর থেকে মাঠের মাঝখানে এসে নামল এবং কলেজের গেট দিয়ে 10-12টা গাড়ি ঢুকল। রনির লোক সব দাঁড়িয়ে গেল। হেলিকপ্টার থেকে দুইটা ছেলে বেরিয়ে আসলো। তারা আর কেউ নয়, সিফাত আর নয়ন। এরা হচ্ছে আমার বন্ধু এবং আমার ডান হাত বাম হাত। সিফাত আর নয়ন আমাকে একটা কোট পরিয়ে দিল, যে কোটে আমার লড়াই করার সব জিনিস আছে। তখন আমি ওদের বললাম, আমাকে দেখে চিনতে পারিস নাই, তাই না? আমি হচ্ছি সেই মাফিয়া, যে ছদ্মবেশে দেশের জন্য কাজ করে গেছি, যার নাম শুনলে এমপি মন্ত্রী ভয় প্রস্রাব করে দেয়। ফাহাদ, তার মানে তুই সে মাফিয়া যাকে বাংলাদেশের সব মাস্তান ভয় পায়? ঠিকই ধরেছিস, আমি সেই মাফিয়া। তোদের মতো মাস্তানকে আমি মেরে মেরে রাস্তায় ফেলে রাখতাম। আমি মনে করছি বাংলাদেশে এখন আর কোনো গুন্ডা মাস্তান নেই। তাই বাবার অফিসে 1 বছর ধরে কাজ করতে লাগলাম। হঠাৎ আঙ্কেলের হত্যার কথা শুনে আবার আগের জগতে ফিরে আসলাম। রনি আর ফাহাদ দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরে বলতে লাগল। প্রথমে ফাহাদ বলল, ফাহাদ ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমি আর এমন কাজ কখনো করব না। আমি এখন ভালো হয়ে যাব। এবার রনি বলল, রনি ভাই, আমি আপনাকে চিনতে পারি নাই, আমাকেও আপনি ক্ষমা করে দেন। আমরা সবাই এখন থেকে ভালো কাজ করব, কখনো খারাপ কাজ করব না। তোদের মতো মাস্তানকে আমি রাসেল কখনো ক্ষমা করব না। তোরা আমার নাম শোনার পরেও অন্যায়, অত্যাচার, নির্যাতন, খুন খারাপি করছিস। তোদের কারণে মানুষ ঘর থেকে বের হতে পারে না, তাদের মেয়েকে একা ছাড়তে পারে না। কলেজে মেয়েদের ওড়না এবং শরীরের নানান জায়গা হাত দিয়েছিস। রাস্তায় মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছিস। তোদের কোনো ক্ষমা নেই। এই কথা বলে রনি এবং ফাহাদের বুকে গুলি করা শুরু করলাম। কলেজের প্রিন্সিপাল সহ সকল ছাত্রছাত্রী শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। ওদের লাশ 2টা নদীতে ভাসিয়ে দেয়। আর বাকিদের বলছি, আমি তোমাদের কিছু করলাম না, আমি জানি তোমরা ওদের কথা মতো কাজ করে গেছ। তাই বলছি ভালো হয়ে যাও, তা না হলে ওদের মতো তোমাদের মেরে নদীতে ভাসিয়ে দিব। রনি আর ফাহাদের লোক আমার পা ধরে ক্ষমা চেয়ে বলল, তারা এসব কাজ আর কখনো করবে না। তারপর ওরা কলেজ থেকে বেরিয়ে গেল। এতক্ষণ প্রিন্সিপাল স্যার আমার কাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমি প্রিন্সিপাল স্যারের সামনে যাওয়ার পর স্যার আমার পা ধরতে আসলে আমি বলি, স্যার, এটা আপনি কি করছেন? প্রিন্সিপাল স্যার, রাসেল, তোমাকে আমি একদিন কি বলছি মনে আছে? বলছি না যে দিন মাফিয়াকে সামনাসামনি দেখব, সেদিন তার পা ধরে সালাম করব। স্যার, আপনি আমার গুরুজন। আপনাদের কাছে শিক্ষা পেয়ে আজ এত দূরে আসতে পারলাম। আমি এই কাজটা অনার্স প্রথম বর্ষ থেকে শুরু করি। এটা আমরা কয়টা বন্ধু মিলে ভিতরে ভিতরে শুরু করি। প্রিন্সিপাল স্যার, তোমার এই মাফিয়া হওয়ার পিছনের কারণ যদি একটু বলতে। ঠিক আছে স্যার, তাহলে সবাই শুনুন। আমার বেস্ট ফ্রেন্ড সিফাত আর নয়ন, আমরা 3 জনে একটা প্ল্যান করি। দেশে গুন্ডা মাস্তান ভরে গেছে, তাদের উচিত শিক্ষা দিতে হবে। তাই আমরা 3 জনে আরও কিছু ছেলে মিলে রাতের আধারে এসব গুন্ডা মাস্তানকে মেরে ফেলি। এভাবে আস্তে আস্তে আমাদের অনেক ছেলে হয়ে যায়। সবগুলো বিশ্বাসী ছেলে ছিল। তারপর আমাদের গ্রুপের একটা নাম দেওয়া হয় মাফিয়া কিং।
আর সবার বস আমাকে বানানো হয়, কারণ তাদের সবার থেকে মেধা শক্তি ছিল অনেক ভালো। আমরা এসব কাজ করতে পুরো বাংলাদেশে আমার নাম ছড়িয়ে পড়ে। পুরো বাংলাদেশের ৬৪টি জেলায় আমার লোক আছে। এসব কাজ করতে করতে যখন দেখলাম বাংলাদেশ থেকে সব সন্ত্রাসী মাস্তান ধ্বংস করে ফেলছি, তখন বাবার সাথে অফিসের কাজে লেগে পড়ি। এত বছর কাজ করার পরেও আমাদের কেউ ধরতে পারে নাই, কিন্তু আমরা সবাই দিন হলে সবার সামনে দিয়ে চলাচল করতাম। আপনি জানেন বাংলাদেশের ১ নাম্বার বিজনেসম্যান কে? তিনি হচ্ছেন রহমান শিকদার, আর আমি হচ্ছি তার একমাত্র ছেলে রাসেল শিকদার। কয়েক মাস আগে আঙ্কেলের হত্যার কথা শুনে আপনার কলেজে শিক্ষক হিসেবে জয়েন করি। শিক্ষকতা হিসেবে ঢোকার কারণ, তাহলে কেউ আমাকে ধরতে পারবে না। আজকে সবার সামনে আসার কারণ হচ্ছে বাংলাদেশের সব মানুষ আমাকে একটা বার দেখার জন্য, সবাই যেন আমাকে চিনতে পারে। এতক্ষণে সব সাংবাদিক, পুলিশ, র্যাব, বিজিবির, সেনাবাহিনী সবাই চলে এসেছে। আর সবচেয়ে বড় কথা হল মন্ত্রী এবং এমপি কলেজে চলে এসেছে আমাকে একটা বার দেখার জন্য। মন্ত্রী আমার সামনে এসে বলল, মন্ত্রী, তোমাকে একটা বার দেখার অনেক ইচ্ছে ছিল। আল্লাহ আজকে তোমাকে দেখার সুযোগ করে দিছে। তোমার মতো ছেলে বাংলাদেশের সবার ঘরে যদি একজন করে থাকে, তাহলে কোনো সন্ত্রাসী, গুন্ডা মাস্তান কিছুই করতে পারবে না। হঠাৎ একটা সাংবাদিক বলে উঠল, সাংবাদিক স্যার, দেশের হয়ে এমন কাজ কেন করছেন? আমি আমার বুঝো হওয়ার পর থেকে দেখে আসছি বাংলাদেশে কিছু সন্ত্রাসী গুন্ডা মাস্তান দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। রাস্তাঘাটে মেয়েরা চলতে পারে না। বড় বড় ব্যবসায়ীদের কাছে চাঁদা চাইলে তারা না দিতে পারলে ওদের লাশ পরের দিন রাস্তায় পড়ে থাকে। কিছু কিছু চেয়ারম্যান মেম্বার আছে, গরিবদের হক ঠিকভাবে বুঝিয়ে দেয় না, গরিবদের রক্ত চুষে খায়, মেয়েদের তুলে নিয়ে তাদের ভোগ করে, মেরে ফেলে রাস্তায় ফেলে রেখে যায়। তাই ছোট থেকে একটা প্রতিজ্ঞা করছি, বড় হলে এদের আমি ধ্বংস করব। তারপর আস্তে আস্তে বড় হওয়ার পর শুরু করে দিই। তখন মন্ত্রী বলল, তুমি কোনো চিন্তা করবে না, তোমার সাথে সরকার আছে। বাংলাদেশের ১৬ কোটি মানুষ তোমার সাথে আছে। আমরা সবাই তোমার সাথে আছি। তুমি তোমার কাজ চালিয়ে যাও। তোমার কোনো কিছুর দরকার হলে সরকার এর কাছে বলবে, সরকার তোমাকে হেল্প করবে। আমি, ধন্যবাদ স্যার। আমি শুধু সরকারের কাছে একটা জিনিস চাইব, সেটা আমার জন্য না, দেশের গরিব দুঃখী মানুষের জন্য। গরিবদের জন্য একটা করে ঘর করে দেওয়া হোক, কয়েকটা হাসপাতাল করে দেওয়া হোক, তারা যেন বিনামূল্যে চিকিৎসা করতে পারে। কয়েকটা স্কুল কলেজ করে দেওয়া হোক, তারা যেন ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়াতে পারে। তাহলে দেশে কোনো ছেলে মেয়ে অশিক্ষিত থাকবে না। এটাই আমার সরকারের কাছে যাওয়া। মন্ত্রী, তুমি চিন্তা করো না, আমরা সরকারের কাছে আবেদন করব তোমার কথাগুলো যেন রাখে। ইনশাআল্লাহ সরকার অবশ্যই সবকিছু করে দিবে। আমি এখন তাহলে আসি। আমার বাসায় কিন্তু একদিন অবশ্যই আসবে। আমি ঠিক আছে বললাম। তারপর এমপি, মন্ত্রী এবং সব সাংবাদিক চলে গেল। আমি প্রিন্সিপাল স্যারকে বললাম, স্যার আমি চলে যাচ্ছি। আমি এই কাজটা করার জন্য কলেজে এসেছি। যদি কখনো ভুল কিছু করে থাকি, তাহলে আমাকে মাফ করে দিবেন। প্রিন্সিপাল, আরে তোমার মতো ছেলে কখনো অন্যায় করতে পারে না। তুমি ভালো থেকো। আমার দোয়া সবসময় তোমার সাথে আছে। আমি প্রিন্সিপাল স্যারকে সালাম দিয়ে সিফাত আর নয়নের সাথে হেলিকপ্টারের সামনে যাওয়ার পর প্রেমা আমার সামনে এসে দাঁড়াল।
তুমি আমার সামনে এসে দাঁড়ালে কেন? প্রেমা, আমাকে আপনি ক্ষমা করে দেন। আমি আপনাকে চিনতে পারি নাই। আমি কখনো ভাবিনি আপনি সেই মাফিয়া। প্লিজ আমাকে আপনি ক্ষমা করে দেন। তুমি তো আমার সাথে কোনো দোষ করো নাই। তাহলে ক্ষমা চাচ্ছ কেন? প্রেমা, আমি আপনাকে ভালোবেসে কষ্ট দিছি। যদি আগে জানতাম আপনি সেই মাফিয়া, তাহলে কখনোই আপনাকে ভালোবাসার কথা বলতাম না। কেন মাফিয়া হলে কি ভালোবাসা যায় না? প্রেমা, যায়, কিন্তু আপনাকে তো আমি কষ্ট দিছি। আপনি যখন মেয়েদের সাথে আমার সামনে কথা বলেন, তখন আমার অনেক খারাপ লাগে। আপনি অনেক দিন এমন করছেন। তখন ফারহান আর আমি আপনার সামনে অভিনয় করি, আপনাকে কষ্ট দেওয়ার জন্য। তাহলে তুমি আমার সাথে কথা বলো না কেন? তোমার সাথে কথা বলতে গেলে আমাকে এড়িয়ে চললে কেন? প্রেমা, ওদিন আপনি আমার বাসায় আসবেন বলে আসলেন না দেখে আপনার সাথে কথা বলি নাই। কিন্তু আপনি তো আমার সাথে একটা বার জোর করলেন না। আমি চাইছি আপনি আমার সাথে জোর করে কথা বলেন। কিন্তু আপনি বললেন না। আমি তোমার সাথে যদি জোর করে কথা বলতে যাই, তাহলে ছাত্রী কি ভাববে আমাকে? প্রেমা, যে যা ভাবার ভাবুক, আপনি করলেন না কেন? আমি মনে করছি তুমি আমার ওপর অভিমান করে এমন করছো। তাই পরীক্ষার পর তোমার সাথে কথা বলবো। কিন্তু পরীক্ষার কিছু দিন আগে থেকে তুমি ফারহানের সাথে হেসে হেসে কথা বলো। তার হাত ধরে চলাফেরা করো। আমার সামনে ফারহান তোমাকে প্রপোজ করে, তুমি ওর হাত থেকে ফুল নিয়ে ফুলে একটা চুমু দাও। তারপর ওর হাত ধরে ক্লাসে চলে যাও। তাই আমি মনে করছি তুমি এখন আর আমাকে ভালোবাসো না। প্রেমা, সেটা তো আপনাকে কষ্ট দেওয়ার জন্য করেছি। আমি আর ফারহান জাস্ট ফ্রেন্ড। আমাদের মধ্যে অন্য কিছুই নেই। আর ফারহানের গার্লফ্রেন্ড আছে। আমি ওকে বলছি আমার সাথে অভিনয় করতে। ওহ, তাহলে এই ব্যাপার। তুমি জানো আমি তোমার এসব দেখে অনেক কষ্ট পেয়েছি। পরে চিন্তা করলাম আমার দ্বারা এসব প্রেম ভালোবাসা হবে না। জীবনের প্রথম কাউকে ভালোবাসলাম, প্রথম প্রেমে ব্যর্থ। তাই ভাবলাম আমি যে কাজে এসেছি সেটা শেষ করে নিজের বাসায় চলে যাব। এসব প্রেম ভালোবাসা আর করব না। একবারে বিয়ের পর বউয়ের সাথে প্রেম করব। প্রেমা, এখন কি আমাকে ভালোবাসেন না? আমি ভাসতে পারি যদি এরকম কষ্ট আর কখনো না দাও। প্রেমা, আমি আর এমন কষ্ট আপনাকে দিব না। সব সময় আপনাকে ভালোবাসা দিয়ে আপন করে রাখব। তুমি আমাকে এবার আপনি বলা বাদ দাও। এখন থেকে তুমি করে বলবে। প্রেমা, ঠিক আছে, তুমি করে বলবো। সিফাত আর নয়ন, তোরা দুইজন একটু অন্যদিকে তাকাতো। আমার কথা শুনে সিফাত আর নয়ন অন্যদিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। ওরা আমার মতলব বুঝে গেছে। আর বুঝবে না কেন? তারা তো আমার বেস্ট ফ্রেন্ড। সিফাত আর নয়ন অন্যদিকে তাকানোর পর আমি প্রেমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম। কারণ প্রেমার ঠোঁট দুটো আমাকে তার দিকে টানছে, তাই আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। প্রেমা আমাকে জড়িয়ে ধরে পাগলের মতো কিস করতে লাগল। প্রায় 5 মিনিট পর ছেড়ে দিলাম। প্রেমা আমার বুকের ভিতরে মাথা লুকিয়ে ফেলল। এই পাগলি, তোমার আবার কি হয়েছে? প্রেমা, তুমি ওদের সামনে এটা কি করলে? তোমার দেখি লজ্জা শরম কিছুই নেই। তুমি যখন আমাকে করতে, তখন আমি কিছু করেছি। আর ওরা আমার বেস্ট ফ্রেন্ড। তাই কিছু হবে না। প্রেমা, ঠিক আছে। এখন কি তুমি বাসায় চলে যাবে? এখন আমি বাসায় যাব। কালকে আব্বু আম্মুকে তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাবো। প্রেমা, সত্যি বলছো? পাগলি।
তোমাকে আমি একবারের জন্য বাসায় নিয়ে আসব। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। প্রেমা, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিয়ে করে তোমাদের বাসায় নিয়ে যাও। আমি, ঠিক আছে। এখন তুমি বাসায় যাও। কালকে আব্বু আম্মুকে পাঠিয়ে দিব। প্রেমা, তোমাকে ছেড়ে যেতে ভালো লাগছে না। আমি, আরে পাগলি, কিছু দিন অপেক্ষা করো। তারপর তো তোমাকে নিয়ে আসব। প্রেমা, ঠিক আছে। এখন আমাকে জড়িয়ে ধরে আরেকবার কিস করো। কি আর করার, প্রেমার কথা মতো আরেকবার কিস করলাম। তার নাজিম আর রাফিকে বললাম প্রেমাকে বাসায় দিয়ে আসতে। নাজিম এবং রাফির সাথে প্রেমা চলে গেল। আমি একটা হেলিকপ্টারে উঠে পড়লাম। সিফাত আর নয়নতারা অন্যটায় উঠল। তারপর হেলিকপ্টার উপরে উঠে গেল। বেশি সময় লাগল না ঢাকায় আসতে। দেখতে দেখতে সে দিনটা চলে আসলো। মানে আমার আর প্রেমার বিয়ে হয়ে গেল। আমরা সবাই অনেক সুখে জীবন যাপন করতে লাগলাম। প্রেমাকে একটা কলেজে ভর্তি করিয়ে দিছি। প্রতিদিন সকালে আমার সাথে করে কলেজে নিয়ে যাই, আবার ছুটি হওয়ার পর নিয়ে আসি। সরকার আমার কথা রেখেছে। তারা অলরেডি কাজ শুরু করে দিছে। এখন দেশে কোনো সন্ত্রাসী গুন্ডা মাস্তান কিছুই নেই। কেউ কোনো খারাপ কাজ করার সাহস পায় না। ধন্যবাদ সবাইকে। চশমা পরা সেই দুচোখের মাতাল করা দৃষ্টি, মন জমিনে নামিয়েছিল মুষলধারায় বৃষ্টি। তোর ঠিকানায় আছি আমি, মন পাড়াতে ঘুরি। সেদিন থেকে, যেদিন নীলি মনটা করে চুরি। মনের নীল খামে, প্রথম চিঠি তোমার নামে। তাও আবার মনে মনে, পাঠিয়েছি মোবাইল ফোনে। পড়ে দেখো শেষ লাইন, মিস করছি তোমায়। সমাপ্ত।